আসসালামু আলাইকুম। এস্টিমেট মাস্টার বিডির আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদের দেখাবো একটি সিঁড়ি ঢালাই কাজে সিমেন্ট বালি এবং কি পরিমাণ খোয়া লাগবে সেটা কিভাবে বের করবেন। অর্থাৎ একটি সিঁড়ি ঢালাই কাজে কি পরিমাণ সিমেন্ট বালি এবং খোয়া লাগে তা কিভাবে বের করবেন তা আজকে আমি আপনাদের বের করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে এবং নির্ভুল পদ্ধতিতে। তো এই ভিডিওটা দেখলে আমি মনে করি সিঁড়ি নিয়ে যত প্রকার কঠিন সিঁড়ি হোক সেটা আপনারা সহজেই এস্টিমেট করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমে আপনাদের একটু ড্রয়িংটা আগে বুঝতে হবে। দেখেন, এটা হচ্ছে সিঁড়ির ক্রস সেকশন এবং এটা হচ্ছে প্ল্যান বা এলিভেশন। তো এখানে দেখেন সিঁড়িটা হচ্ছে এখান থেকে এ পর্যন্ত হবে 7.5 ফিট চওড়া এবং এখান থেকে ল্যান্ডিংটা হবে 3 ফিট। আর এই ল্যান্ডিং থেকে এই পর্যন্ত হচ্ছে ফ্লাইটের যে মাপটা দেওয়া আছে তারা সোজাসুজি সেটা হচ্ছে 9 ফিট এবং এখান থেকে এই পর্যন্ত লবি হচ্ছে 3 ফিট। এখান থেকে উঠে ল্যান্ডিংয়ে যাবে, ল্যান্ডিং থেকে ছাদে চলে যাবে এবং এখান থেকে এই পর্যন্ত চওড়াটা হচ্ছে সিঁড়ির চওড়া হবে 3.5 ফিট। এটাও 3.5 ফিট, এটাও 3.5 ফিট এবং এই যে মাঝখানে যে রেলিংয়ের জন্য জায়গা রাখা হয় সেটা হচ্ছে 5 ইঞ্চি। তারা 5 ইঞ্চি এখানে দেওয়া আছে। আর এটা হচ্ছে সিঁড়ির সেকশন। তো এই সিঁড়ির সেকশনে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে লবি। এই যে এই লবিটা, এটা হচ্ছে লবি। আর লবির পুরুত্ব হচ্ছে 6 ইঞ্চি এবং এগুলা হচ্ছে স্টেপের একটা ট্রেড হচ্ছে 10 ইঞ্চি এবং রাইজার হচ্ছে 6 ইঞ্চি এবং ওয়েস্ট স্ল্যাবের পুরুত্ব হচ্ছে 6 ইঞ্চি। এটা হচ্ছে ল্যান্ডিংয়ের পুরুত্ব 6 ইঞ্চি এবং এখান থেকে এই পর্যন্ত ল্যান্ডিং 3 ফিট, এখান থেকে এই পর্যন্ত 9 ফিট, এখান থেকে এই পর্যন্ত 3 ফিট এবং মেঝে থেকে ফার্স্ট ল্যান্ডিংয়ের উচ্চতা হচ্ছে 5 ফিট। তো এই হচ্ছে মোটামুটি মাপ যেগুলো আপনাদের অঙ্ক করার সময় লাগবে। তো চলুন সমাধানে চলে যাই। তো এখানে আমি বোঝার সুবিধার জন্য একটা প্রশ্ন লিখে দিয়েছি। চিত্রে প্রদর্শিত সিঁড়ি ঢালাই কাজে সিমেন্ট, বালু ও খোয়ার হিসাব বের করার সহজ ও নির্ভুল পদ্ধতি। মিক্স রেশিও হচ্ছে 1:3। তো সমাধানে চলে যাই। এখানে যে আমি লিখে দিয়েছি এই সমাধান। আয়তনের হিসাব। প্রথমে আমরা বের করব কি আয়তন। লবির আয়তন বের করব, তারপরে ওয়েস্ট স্ল্যাবের আয়তন বের করব, তারপর এই যে টেটগুলার আয়তন বের করব, তারপর বের করব ল্যান্ডিং এর আয়তন। তাহলেই এরপর মোট আয়তন আমরা যোগ করব সম্পূর্ণ আয়তন বের করে। তো এই যে দেখেন আমি 1 নম্বরে লিখে দিয়েছি লবি এর আয়তন। লবির আয়তন। আয়তনের ফর্মুলা আমরা জানি কি n গুণন l গুণন b গুণন t, অর্থাৎ যেটার আমরা আয়তন বের করব সেগুলোর সংখ্যা, অর্থাৎ লবি কয়টা আছে সেটার সংখ্যা গুণন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন পুরুত্ব। তো এটাই আমরা জানি আয়তন বের করার ফর্মুলা। তো এখানে এগুলো আমি আলাদাভাবে এখানে দেখেন বের করেছি। n হচ্ছে একটা, মানে লবি হচ্ছে একটা। এই যে লবি একটা, তো সেটা আমি লিখে দিয়েছি এবং দৈর্ঘ্য হচ্ছে 3.5 ফিট। 3.5 ফিট কিভাবে? এই যে এইখান থেকে এই পর্যন্ত 3.5 ফিট, এখান থেকে এই পর্যন্ত 3.5 ফিট, এখান থেকে এই পর্যন্ত 3.5 ফিট। এই হচ্ছে 7 ফিট। আবার এখানে এতটুকু হচ্ছে 5 ইঞ্চি। এই হচ্ছে 7 ফিট 5 ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত। তাহলে এটা 3.5 ফিট, এটা 3.5 ফিট। এখন আপনারা বলতে পারেন যে এখানে বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে, অনেক ভিডিওতে আপনারা দেখে থাকেন যে তারা লবি এখান থেকে এই পর্যন্ত ফুল ধরে। তো আমি মনে করি ফুল ধরার কোনো প্রয়োজনই নাই। কারণ লবি হবে এইটুকু। এতটুকু থেকে লবি শুরু হয়ে এখান থেকে রড বের হয়ে থাকবে। মানে এই 3.5 ফুটের ভিতর থেকে রড বের হয়ে থাকবে। তো এতটুকু করার মানে কি? এতটুকু করার কোনো মানেই হয় না। এতটুকু মেঝের সাথে ঢালাই হয়ে যাবে। তো যারা এই সম্পূর্ণরূপে করে, আমি মনে করি যে এতটুকু যেহেতু যারা করে এরা ভুল করে হিসাবটা। আর যদি করে থাকে তাহলে মেঝেতে তারা এই হিসাবটা বাদ দিতে হবে। এই লবি সম্পূর্ণরূপে 7 ফিট, এই 7.5 ফিট ধরে করেন তাহলে আপনাকে মেঝে ঢালার সময় এই ভলিউমটা বাদ দিতে হবে। এখন বিষয়টা হচ্ছে আমি রড বার করব 3.5 ফিট থেকে। এই 3.5 ফিট এখানে রডটা বের করা থাকবে। তাহলে আমার এতটুকু করার দরকার কি? এই ফ্লাইটটা তো উঠবে উপরের তলায় যায়, তাহলে এতটুকু তো করার দরকার নেই। এখন আপনাদের ইচ্ছা, আমি মনে করি যে এতটুকু করার দরকার নেই। তো এরপরও যদি ভিন্ন মতামত থাকে তাহলে আমাকে জানাবেন। তো এখানে n হচ্ছে একটা, লবি হচ্ছে একটা, লবির দৈর্ঘ্য আমি ধরেছি এখান থেকে এই পর্যন্ত 3.5 ফিট এবং প্রস্থ হচ্ছে 3 ফিট। এই যে এখান থেকে এই পর্যন্ত প্রস্থ 3 ফিট। এই যে এখানে দেওয়া আছে প্রস্থ হচ্ছে 3 ফিট এবং পুরুত্ব হচ্ছে লবির পুরুত্ব, এই যে দেখেন দেওয়া আছে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি হচ্ছে লবির পুরুত্ব। তো তাহলে আমরা সব পেয়ে গেছি। এখন ফর্মুলাতে চলে যাই। সংখ্যা হচ্ছে একটা, L হচ্ছে 3.5 ফিট লিখেছি গুণন, B হচ্ছে 3 ফিট লিখেছি গুণন, পুরুত্ব হচ্ছে 0.5 ফিট সেটা লিখেছি। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 5.25 CFT বা ঘনফল।
এখন আমরা চলে যাব দ্বিতীয় অপশনে। দ্বিতীয় এই যে দেখেন আমরা 2 নম্বরে লিখেছি ওয়েস্ট স্ল্যাবের আয়তন নির্ণয়। তো ওয়েস্ট স্ল্যাবের আয়তনের ফর্মুলা একই, বিষম সমান সংখ্যা গুণন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন পুরুত্ব। এখানে দেখেন আমরা আলাদাভাবে বের করেছি দৈর্ঘ্যটা হচ্ছে 10.30 ফিট। তো সেটা কিভাবে আমি এখানে একটু বলি, আপনারা যদি ভালোভাবে না দেখেন তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন না। তো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 9 ফিট, কিন্তু আমাদের দরকার হবে ওয়েস্ট স্ল্যাবের দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এটা সোজা দূরত্ব। যদি আমরা এটাকে হেলানো বা হেলাই তাহলে কিন্তু এই দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে, হেলানো দৈর্ঘ্য অবশ্যই বৃদ্ধি পাবে। কিন্তু এই সোজাসুজিতে 9 ফিট দেওয়া আছে, এটা ধরে কিন্তু আপনার অঙ্ক করা যাবে না। তো এটাকে আমরা কিভাবে বের করব, যে এই দৈর্ঘ্য দিয়ে আমরা বের করব যে এই হেলানো দূরত্ব কত আছে। তো সেটা বের করার জন্য দেখেন আমি যদি সেটাকে একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, যে এখান থেকে এই যে এখান থেকেই ধরেন একটা ত্রিভুজ কল্পনা করলেন, একটা ত্রিভুজ হয়েছে না এই মাথা পর্যন্ত, দেখেন তো কল্পনা করে এই যে একটা ত্রিভুজ হয়েছে না। তো এটা দেওয়া আছে, ত্রিভুজের ভূমি দেওয়া আছে তাহলে 9 ফিট এবং উচ্চতা দেওয়া আছে এই যে 5 ফিট। তো তাহলে আমরা অতিভুজটা বের করলেই এই যে এই হেলানো দূরত্বটা পেয়ে যাব। সেটাই আমি এখানে আলাদাভাবে বের করেছি, যে দেখেন অতিভুজ সমান সমান √ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে। তো এই যে এখান থেকে এই পর্যন্ত আছে 5 ফিট এবং এই যে ভূমি আছে 9 ফিট। তো অতিভুজ আমরা বের করব, সূত্র এই যে আমি লিখে দিয়েছি। তো লম্ব হচ্ছে 5 ফিট 5 স্কয়ার যোগ ভূমি হচ্ছে 9 ফিট 9 স্কয়ার। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 106 √106। √কে যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি তাহলে আসে 10.30 ফিট, অর্থাৎ তাহলে এই হেলানো দূরত্বটা হচ্ছে 10.30 ফিট। দৈর্ঘ্য পেয়ে গেছি। এখন প্রস্থ আমরা জানি, প্রস্থ হবে সিঁড়ির এই যে এখান থেকে এই পর্যন্ত প্রস্থ, যেটা দেখেন এই যে এখান থেকে এই পর্যন্ত প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ। তো এই প্রস্থটা হবে 3.5 ফিট, 3.5 ফিট লিখে দিয়েছি। এবং পুরুত্ব কিন্তু এই যে ওয়েস্ট স্ল্যাবের পুরুত্ব আমি আগেই বলেছি এবং এখনও লিখে দিচ্ছি 6 ইঞ্চি। এই যে 6 ইঞ্চি লিখে দিয়েছি, এটাকে ফিটে কনভার্ট করলে আসে 0.5 ফিট। এবং ওয়েস্ট স্ল্যাবের সংখ্যা হচ্ছে 2 কীভাবে হলো, যদি দেখেন এই যে একটা ওয়েস্ট স্ল্যাব এবং এই যে একটা ওয়েস্ট স্ল্যাব, দুইটা ওয়েস্ট স্ল্যাব, সেজন্য 2। তো এখন আমরা সরাসরি ফর্মুলাতে চলে যাই। এন হচ্ছে 2 লিখে দিয়েছি, এল হচ্ছে 10.30 ফিট লিখেছি, বি প্রস্থ হচ্ছে 3.5 ফিট সেটা লিখেছি, পুরুত্ব হচ্ছে 6 ইঞ্চি 0.5 ফিট সেটা লিখেছি। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 36.05 CFT। তো এখন আমরা বের করব স্টেপের আয়তন। তো প্রথমে আমরা একটা স্টেপের আয়তন বের করব, তারপর ওই একটা স্টেপের আয়তনকে মোট স্টেপ সংখ্যা দিয়ে গুণ করে সম্পূর্ণ স্টেপের আয়তন বের করব। তো এখানে দেখেন আমি লিখে দিয়েছি স্টেপের আয়তন নির্ণয়। স্টেপের যেহেতু স্টেপগুলা এই যে ত্রিভুজের মতো হয়, এরকম ত্রিভুজের মতো হয়, তাই স্টেপের আয়তন হবে ক্ষেত্রফল গুণন দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য গুণন প্রস্থ এই দুইটা মিলে হচ্ছে ক্ষেত্রফল। এই দুইটা মিলে হচ্ছে কি ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল গুণন দৈর্ঘ্য এটা হচ্ছে ত্রিভুজের আয়তন নির্ণয়ের সূত্র। ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন হয়। তাহলে স্টেপের আয়তন নির্ণয়ের জন্য ফর্মুলাটা হবে বিষম সমান ক্ষেত্রফল গুণন দৈর্ঘ্য। তো ক্ষেত্রফল আমরা জানি সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। এই স্টেপগুলা দেখেন ত্রিভুজের মতো, এক একটা ত্রিভুজের মতো, তাহলে এক একটা সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তো এটা ফর্মুলা, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তো লিখে দিয়েছি গুণন দৈর্ঘ্য, দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্য থাকবে। কারণ হাফ ইন্টু ভূমি হচ্ছে 10 ইঞ্চি। ভূমি 10 ইঞ্চি কিভাবে হলো, এই যে দেখেন এইখান থেকে এই টেটটা কত, এই টেটটা হবে ভূমি আর এই রাইজারটা হবে লম্ব। টেটটা হবে ভূমি, রাইজারটা হবে লম্ব। তাহলে টেট হচ্ছে ভূমি 10 ইঞ্চি, রাইজার হচ্ছে 6 ইঞ্চি। এই যে সেটা লিখেছি, টেট হচ্ছে 10 ইঞ্চি, রাইজার হচ্ছে 6 ইঞ্চি, গুণন দৈর্ঘ্য হচ্ছে কত 3.5 ফিট। এই যে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা কত 3.5 ফিট। এখানে যেহেতু 3.5 ফিট, তার মানে এখান থেকে এই পর্যন্ত 3.5 ফিট। তো সেটাই লিখে দিয়েছি। তো এখন এতটুকু ক্যালকুলেশন করলে আসে 0.73 CFT। এটা হচ্ছে একটি স্টেপের আয়তন, অর্থাৎ আমরা পেলাম কয়টা, একটা স্টেপের আয়তন পেয়েছি। এখন এরকম স্টেপ কয়টা আছে, এখানে আমরা স্টেপ বের করবো এভাবে। দেখেন যে স্টেপ আপনারা চাইলে এখানে এই ড্রয়িং দেখে গুণেও বের করতে পারেন। আমি আপনাদের দেখাই 1 2 3 4 5 6 7 8 9, 9টা। তার মানে স্টেপ আছে 10টা, একটা ল্যান্ডিংয়ের সাথে মিশে যাবে এখানে। তাহলে এই পাশে যদি 9টা থাকে এই পাশেও 9টা,
18টা হবে। তার মানে স্টেপ হচ্ছে 20টা। এখানে একটা ল্যান্ডিং এর সাথে মিশে গেছে, এখানে একটা ল্যান্ডিং এর সাথে মিশে গেছে। তো দেখেন আমি বের করে দেখাই এরপরেও। এই যে ফ্লোর হাইট স্টেপের ফর্মুলা হচ্ছে ফ্লোর হাইট ভাগ হচ্ছে রাইজার। ফ্লোর হাইট কত? 10 ফিট হবে অবশ্যই। এই 10কে 12 দ্বারা ভাগ করে ইঞ্চিতে নিয়ে যাওয়া হয়েছে এবং ভাগ হচ্ছে 6। 6 কেন? রাইজারের হাইট কত? 6 ইঞ্চি না? এই 6। তো এতটুকু ক্যালকুলেশন করে আছে 20। এখন 20 মাইনাস 2। 2 কেন? 2 কেন হচ্ছে? এই দেখেন এখানে এই যে এখানে বাদ দেওয়ার কারণ হলো এই যে শেষের এই স্টেপটা যখন 9টা হবে তখন আরেকটা যখন স্টেপ হবে সেটা কিন্তু ল্যান্ডিং এর সাথে মিশে যাবে। তাহলে সেটা কিন্তু স্টেপ দেখা হবে, সংখ্যায় হবে 10টা, কিন্তু এখানে একটা ল্যান্ডিং এর সাথে মিশে যাওয়াতে সেটাকে দেখা যাবে না। তো এই হচ্ছে স্টেপ বের করার নিয়ম। তাহলে স্টেপ আমরা পেলাম কয়টা? 18টা। তো এখন সুতরাং 18টি স্টেপের আয়তন হবে 0.73 গুণন 18। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 13.14 CFT। তো এটা হচ্ছে স্টেপের আয়তন গেল। এখন বের করবো আমরা ল্যান্ডিং এর আয়তন। এই যে দেখেন এই যে এই ল্যান্ডিং এর আয়তনটা এখন আমরা বের করবো। তো ল্যান্ডিং এর আয়তন নির্ণয়ের ফর্মুলা ওই একই, n গুণন l গুণন b গুণন t, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন প্রস্থ গুণন t। তো ল্যান্ডিং এর সংখ্যা হচ্ছে একটা। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ল্যান্ডিং একটা কেন ধরলেন? এর উপরে তো আরেকটা ল্যান্ডিং আছে। এখানে অনেক ভিডিওতে তারা 2টা ল্যান্ডিং ধরে করা হয়েছে এবং এই ল্যান্ডিং এর ভলিউম বের করে এই ল্যান্ডিং এর ভলিউম বের করে। কিন্তু প্রকৃতপক্ষে এই ল্যান্ডিং এর ভলিউমটা বের করতে হবে। এটা সরাসরি সাথে সাথে ঢালাই হয়। আপনারা যারা কাজ করেন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং যারা বাস্তব কাজ দেখেছেন তারা অবশ্যই সাইটে গেলে দেখতে পারবেন যে এই ল্যান্ডিংটা শুধু ঢালাই হবে এবং এই ল্যান্ডিং এবং রডগুলা বিছানোর পরে এই ল্যান্ডিংটা ঢালাই হবে ছাদের সাথে। তাহলে এই ল্যান্ডিং এর যে ভলিউম সেটা ছাদের সাথে হিসাব করা হয় এবং হিসাব করলে সহজ বের করা যায়, সহজে ভলিউম বের করা যায়। কিন্তু আপনি যদি এটা আগে হিসাব করে ফেলেন তাহলে ছাদের হিসাব যখন করবেন তখন কিন্তু বাদ দিতে হবে। আর যদি বাদ না দিতে পারেন তখন যদি মনে না থাকে আবার পুরো ছাদ ধরে এই ভলিউম বের করেন তাহলে কিন্তু আপনার আয়তন বেড়ে যাবে, অর্থাৎ মালামালের পরিমাণ অতিরিক্ত মালামালের পরিমাণ বেড়ে যাবে। তাই এটা ছাদের সাথে ঢালাই হয়, এটার হিসাব ছাদের সাথে হবে, এটা করা হবে না। তো আমি এটা বাদ দিয়ে করেছি। যে দেখেন সংখ্যা হচ্ছে সেজন্য একটা এবং দৈর্ঘ্য হচ্ছে 7.42 ফিট। কেন? এই যে এই ল্যান্ডিংটা 7.5 ফিট, কিন্তু এখান থেকে এই পর্যন্ত 7.5 ফিট। তার মানে এখান থেকে এই পর্যন্ত 7.5 ফিটই হবে। তো 7.5 ফিটকে ফিটে কনভার্ট করলে আসে 0.42 ফিট। তো সেটা লিখেছি। এবং বি প্রস্থ হচ্ছে 3 ফিট। 3 ফিট কীভাবে? এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 3 ফিট। তো এই যে প্রস্থ 3 ফিট লিখেছি এবং পুরুত্ব হচ্ছে 6 ইঞ্চি। এটা পুরুত্ব হবে 6 ইঞ্চি। তো এখন আমরা ফর্মুলাতে চলে যাই। ল্যান্ডিং সংখ্যা হচ্ছে একটা এবং দৈর্ঘ্য হচ্ছে 7.42 ফিট এবং প্রস্থ হচ্ছে 3 ফিট, সেটা লিখেছি। পুরুত্ব হচ্ছে 0.5 ফিট, সেটা লিখেছি। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 11.13 CFT বা ঘনফুট। এখন মোট আয়তন বের করবো আমরা সবগুলা যোগ করে। তো মোট আয়তন 5.25। 5.25 হচ্ছে এই যে দেখেন লবির আয়তন হচ্ছে 5.25, তারপর হচ্ছে 36.05। 36.05 হচ্ছে এই যে দেখেন ওয়েস্ট লাভের আয়তন যোগ 13.14 CFT। 13.14 CFT হচ্ছে এই যে স্টেপের আয়তন। স্টেপের আয়তন 13.14 CFT যোগ হচ্ছে 11.13। 11.13 হচ্ছে ল্যান্ডিংয়ের আয়তন। তো লিখেছি। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 65.57 CFT বা ঘনফুট। তো এখন এটা কিন্তু ভেজা আয়তন বের হলো। এখন আমরা শুকনো আয়তন বের করবো। এই যে লিখে দিয়েছি দেখেন যে শুকনো আয়তন B সমান 65.57 গুণন 1.5। শুকনো আয়তন যখন বের করবো তখন তার সাথে অবশ্যই 1.5 গুণ করতে হবে। তো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফর্মুলা, এটা মনে রাখতে হবে। তো এতটুকু ক্যালকুলেশন করলে হয় 58.36 CFT বা ঘনফুট। এখন অনুপাতের যোগফল 1:1 যোগ 1.5 যোগ 3, কারণ এখানে দেখেন মিক্স রেশিও তারা দিয়ে দিয়েছে 1, 1.5, 3। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 5.5। তো এখন বের করবো আমরা সিমেন্ট। তো সিমেন্ট বের করার ফর্মুলা হচ্ছে দেখেন শুকনো আয়তন গুণন রেশিও ভাগ অনুপাতের যোগফল গুণন CFT। তো শুকনো আয়তন হচ্ছে 98.36 গুণন 1, রেশিও হচ্ছে এই যে 1, সিমেন্টের রেশিও 1। তো সেটা লিখেছি। ভাগ হচ্ছে অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল হচ্ছে 5.5 গুণন 1.25। CFT হচ্ছে 1.25। কিভাবে? আমরা জানি এক ব্যাগ সিমেন্ট সমান 1.25 CFT। এটা এক ব্যাগ সিমেন্ট সমান এত সেফটি। এখন কেন এটা দ্বারা ভাগ করতে হবে? আমরা কিন্তু বাজারে সিমেন্ট CFT-তে পাই না, ব্যাগে পাই। তো এটা দ্বারা ভাগ করে ব্যাগে নিয়ে চলে আসে। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 15 ব্যাগ। এখন বের করবো আমরা বালু। তো বালুর ফর্মুলা ওই একই, শুধু CFT-টা হবে না, কারণ আমরা বালু বাজারে CFT-তে পাই।
শুকনো আয়তন কোনো রেশিও বা কোনো পাতের যোগফল, শুধু এই সিএফটিটা হবে না, কারণ বালু বাজারে সিএফটিতে পাওয়া যায়। তো শুকনো আয়তন 98.36 গুণন রেশিও হচ্ছে বালু রেশিও 1.5, তো সেটা লিখেছি, বা অনুপাতের যোগফল হচ্ছে 5.5, তো সেটা লিখেছি। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 26.83 সিএফটি বা ঘনফুট। তো এখন বের করবো আমরা খোয়া। তো খোয়া বের করার ফর্মুলা এবং বালু বের করার ফর্মুলা একই, শুকনো আয়তন গুণ রেশিও ভাগ অনুপাতের যোগফল। তো শুকনো আয়তন হচ্ছে 98.36 গুণন 3 ভাগ 5.5, তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 53.65 সিএফটি বা ঘনফুট। তো এটাই হচ্ছে আনসার। অর্থাৎ এরকম সাইজের একটা সিঁড়ি ঢালাই করতে সিমেন্ট লাগবে 15 ব্যাগ, বালি লাগবে 26.83 সিএফটি এবং খোয়া লাগবে 53.65 সিএফটি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তবে আমি সর্বশেষ একটা কথা বলি, এইভাবে যদি এস্টিমেট করেন আপনারা, কেউ আপনার এস্টিমেট ভুল ধরতে পারবে না এবং আপনি পুঙ্খানুপুঙ্খভাবে তাকে দেখিয়ে দিতে পারবেন। আর তারা যদি বলে যে এতটুকু করে দিতে হবে, তাহলে এতটুকু করা কি ব্যাপার? একটা ল্যান্ডিং, 2টা ল্যান্ডিং শুধু ধরবেন, তাহলেই হয়ে গেল। এই ল্যান্ডিং এর জায়গায় শুধু 2 হবে, এখানে 1 দিয়েছি 2 হবে, আর কিচ্ছু না। এই হচ্ছে সিঁড়ি ঢালাই কাজে সিমেন্ট বালি এবং খোয়া বের করার ফর্মুলা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।